আসসালামু আলাইকুম প্রো ইনভেস্টর সাব কমিউনিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলের দর্শক তারা জানেন যে আমি ফরেক্স, ক্রিপ্টো কিংবা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে তার 65 নাম্বার ভিডিও। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে আসতে পারেন, আপনাদের উপকার হবে। আজকের এই ভিডিওতে আমি আমার একটি ট্রেড আপনাদের সাথে অ্যানালাইসিস করব এবং আমি আপনাদেরকে দেখাবো এই জিবিপি ইউএসডিতে কীভাবে আমি ট্রেডটাকে অ্যানালাইসিস করেছিলাম, কিভাবে আমি ট্রেডটাকে এক্সিকিউট করেছিলাম এবং কিভাবে আমি ট্রেডটাকে ম্যানেজ করতে করতে গিয়েছি। সো যে ট্রেডটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হলো এই জিবিপি ইউএসডি ট্রেডটা। এই ট্রেডে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমি স্মার্ট মানি ম্যানেজমেন্ট করে, স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে আমি ট্রেডিং অপরচুনিটি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভিত্তি করে কি করে আমি প্রাইসটাকে প্রেডিক্ট করার চেষ্টা করেছি এবং মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আমি এক্স্যাক্টলি যে পয়েন্টে এন্ট্রি নিতে চাই সেটাকে বের করার চেষ্টা করেছি এবং এক্সিটও সেভাবে নিয়েছি। এবং লাস্টলি যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মানি ম্যানেজমেন্ট কিংবা ট্রেড ম্যানেজমেন্ট, সেটা আমি কি করে করেছিলাম সেই ট্রেডে, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আমি বলে রাখতে চাই, অনেকে হয়তো কনফিউজড হতে পারেন এই পোস্ট অ্যানালিসিস দেখে আমার কী লাভ হবে। আপনারা যারা পড়াশোনা করেন, মনে করেন আপনার বিজনেস স্টাডি কিংবা লতে পড়াশোনা করছেন, আপনারা জানবেন যে আপনাদেরকে বিভিন্ন ধরনের কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনাদের সাথে যদি এটা শেয়ার করা হয়ে থাকে ওয়ালটনের সাকসেস স্টাডি কীভাবে এসেছে, তারা কীভাবে কাজ করেছে, কীভাবে তারা R&D সেকশন ডেভেলপ করেছে, কীভাবে তারা মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে, এর মানে এই না যে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা এক্স্যাক্টলি ওয়ালটন কোম্পানি তৈরি করেন, বরং আপনাদেরকে এটা শেখানোর চেষ্টা করা হয় যে আপনারা যদি ওয়ালটনের মতো বা নতুন একটা কোম্পানি ডেভেলপ করতে চান তাহলে কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা সেই ধরনের কোম্পানি ডেভেলপ করতে পারেন। সেমভাবে আমি যখন আপনাদেরকে এভাবে জিবিপি ইউএসডি কীভাবে আমি ট্রেডটাকে নিয়েছিলাম এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কীভাবে আমি ট্রেডটাকে ম্যানেজ করেছিলাম এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর মানে এই না যে আপনাদেরকে হুবহু এক্স্যাক্টলি সেম জিনিস ফলো করতে হবে, বরং আপনারা এখান থেকে যে জিনিসটা নিলে আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে খাপ খায় সেই জিনিসটাকে নিয়ে আপনারা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে নতুন করে সাজাবেন। আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন যখন আমি এরকম বড় বড় ট্রেডারদের ভিডিও দেখতাম তখন আমার অনেক উপকার হতো। আমি বুঝতে পারতাম যে আচ্ছা, তারা যেহেতু এইভাবে ট্রেডটাকে ম্যানেজ করছে, এইভাবে ট্রেডে এক্সিকিউট করছে বা ট্রেডে এন্ট্রি নিচ্ছে বা স্টপ লস এভাবে সেট করছে, টেক প্রফিট এভাবে সেট করছে, তখন আমার ট্রেডে আমি নিজের অ্যানালাইসিসটাকে আরও বেশি পরিশোধিত করতে পেরেছিলাম। সো আশা করি আপনাদের এই ভিডিওতে ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত আমি এই যে ট্রেডটা নিয়েছিলাম, এই যে আপনারা রেড অ্যারো দেখতে পাচ্ছেন, এই ট্রেডটা আমি কেন নিয়েছিলাম এবং এই ট্রেডে কী করে আমি সব কিছু ম্যানেজ করেছিলাম সেটাই আপনাদেরকে আমি চার্টে গিয়ে বোঝানোর চেষ্টা করব। সো চার্টে যাই, আমি চার্টে যদি আমি যাই, আপনার এখানে আমার অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন, আমার পূর্ববর্তী অ্যানালাইসিস। আমি এখান থেকে বাই ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডগুলো এখানে অলরেডি অ্যানালাইসিস আছে, বাট আমি একটা ফ্রেশ চার্ট থেকে আপনাদের সাথে শুরু করতে চাই। সো আমি একটা ফ্রেশ চার্ট যদি ওপেন করে নিই তাহলে জিবিপি ইউএসডিতে যেহেতু আমি ট্রেডটা নিয়েছিলাম, তো জিবিপি ইউএসডি একটা চার্ট আমি আপনাদের সামনে এখানে ওপেন করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে রানিং একটা সেল ট্রেডও রয়েছে, বাট আমি সেই ট্রেডটাকেও দেখাবো না। এবং এই বাই ট্রেডটার আগে যে বাই ট্রেডটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেই বাই ট্রেডটাকে আমি এখানে আইডেন্টিফাই করে রাখি। এই যে এখানে আমি একটা বাই ট্রেড নিয়েছিলাম এবং আমি এখানে বাই ট্রেডটা কেন নিয়েছিলাম সেটি আপনাদের সামনে এখন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো এইখানে আমার H4 টাইম ফ্রেম আমি চলে আসলাম। এই যে বাই ট্রেডটা আমি এখান থেকে নিয়েছিলাম, সেটা নেওয়ার আগে আমি কিন্তু এখানে একটা বাই ট্রেডে অলরেডি ছিলাম। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এর আগের যদি একটু হিস্ট্রি আপনারা দেখেন যে এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ছিল এবং এখানেও একটা প্যারালাল প্যাটার্ন ছিল। আর আপনারা জানেন যারা আমার ক্যান্ডেলস্টিক ভিডিও দেখেছেন যে এই সমস্ত ক্যান্ডেলগুলো কিন্তু আপনার মোমেন্টাম ডিরেক্ট করে দেয়, মানে মোমেন্টাম ঠিক করে দেয় যে উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। সো আমি এখানেও এরকম একটা জায়গা থেকে এর আগের বার ট্রেডটা নিয়েছিলাম, এরকম একটা প্যারালাল প্যাটার্ন থেকে। কারণ আমি এখানে যখন বুলিশ মোমেন্টামের ইন্ডিকেশন পেয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে মার্কেট এখন টার্ন ওভার করতে পারে। এবং তারপরে যখন আমি এখানে একটা প্যারালাল বারে কনফার্মেশন পেয়েছিলাম যে হ্যাঁ এখানে এখন সে স্ট্রং বুলিশ মোমেন্টামে চলে আসে, তখন আমি এখান থেকে একটা বাই ট্রেড নিয়েছিলাম। এবং সেই ট্রেডটা যখন আমি নিয়েছিলাম তখন আমি ঠিক করে রেখেছিলাম যে জিনিসটা আপনার এই ভিডিওতে শেষে গিয়েও বুঝতে পারবেন যে আমি ঠিক করে রেখেছিলাম যতক্ষণ এই ট্রেডটা এই বাই ট্রেডটাকে ফলো করবে, অর্থাৎ এই বুলিশ মোমেন্টামটাকে ফলো করবে, ততক্ষণ আমি ট্রেডের সাথে থাকবো। ওকে, এই ট্রেন্ড লাইন এঁকে আমি সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম। একটা পর্যায়ে আপনারা দেখতে পেলেন যে আমার এই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়ে গেল, তখন আমি ট্রেড থেকে বের হয়ে আসছিলাম, যেটা আমি এই ট্রেডেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট পূর্ববর্তী ট্রেডটা আমার জন্য ইম্পর্টেন্ট এই কারণে ছিল কারণ পূর্ববর্তী ট্রেডটা যখন মনে করেন এই জায়গাটাতে শেষ হয়েছিল, আমি যখন এরকম একটা জায়গায় ছিলাম, অর্থাৎ আমি যদি এখানে রেড লাইন টেনে নিই, এরকম একটা যখন জায়গায় ছিলাম তখন আমি অপরচুনিটি খুঁজছিলাম যে কী করে আমি আবার এই বাই ট্রেডের মধ্যে এন্ট্রি নিতে পারি, এই বুলিশ ট্রেডের মধ্যে এন্ট্রি নিতে পারি।
ঠিক আছে, এখন এই এন্ট্রি খুঁজে বের করার জন্য তখন তো আমি জানতাম না যে আমার চার্টে কি ঘটতে যাচ্ছে, এই রেড লাইন পর্যন্ত আমি তো জানি না যে তারপরে কি ঘটতে যাচ্ছে। তো তারপরে কি ঘটতে যাচ্ছে এটা যদি আমি প্রেডিক্ট করতে চাই আমি প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিংবা আমার ফিবোনাচি টুলের মাধ্যমে, তাহলে কি করতে হবে, আপনাকে আমি বারবার শিখিয়েছি যে লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে আপনার একটা ফিবোনাচি টুল ড্র করতে হবে। ফিবোনাচি টুল কিভাবে ড্র করতে হয়, আমরা এখানে ফিবোনাচি যে টুলটা আছে সেখান থেকে নিব ড্র ফিবোনাচি রিট্রেসমেন্ট, এবং আমি এখান থেকে যেহেতু এটা আমার লাস্ট ইম্পালস মুভমেন্ট, সেই লাস্ট ইম্পালস মুভমেন্টে লো পয়েন্ট থেকে এই যে আমার নেক্সট যে হাই পয়েন্টটা রয়েছে সেই হাই পয়েন্টে আমি একটা ফিবোনাচি টুল ড্র করলাম। আমি কিন্তু এইটুকু জানি না এখন, এইটুকু কিন্তু আমার ফিউচার। আমি কিন্তু এই যে হাইস্ট পয়েন্টটা এখানে পেলাম সেই হাইস্ট পয়েন্টে আমার ফিবোনাচিটা ড্র করছি। সো হাইস্ট পয়েন্টটা হলো আমার এখানে না, হাইস্ট পয়েন্টটা আমি যদি একটু এক্স্যাক্টলি ঠিক করে নিই, হাইস্ট পয়েন্টটা আমার এরকম একটা জায়গায়, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার হাইস্ট পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এই হাইস্ট পয়েন্টটা ড্র করার পিছনে আমার কারণ যেটা হলো যে আমি জানি যে এটা এখন বুলিশ মোমেন্টামে রয়েছে, আর বুলিশ মোমেন্টামে যখন থাকে আর ফিবোনাচি সিরিজ যখন আমি ড্র করি তখন আমি জানি যে 23.6% থেকে কিংবা 38.2% থেকে সেটা আবার রিটেস্ট করে উপরের দিকে যাবার প্রবাবিলিটি অনেক হাই থাকে। তো আপনারা যদি লক্ষ্য করে থাকেন এটা হলো 23.6, সো আমি যদি 23.6-এ এই জোনটাকে চিন্তা করে দেখি, তার মানে আমি অপেক্ষা করব এই জোনে কখন আমি একটা প্রাইস রিভার্সাল সিগন্যাল পাবো। প্রাইস রিভার্সাল সিগন্যাল বলতে আমি বুঝতে পারবো যে এখান থেকে প্রাইস এখন মুভ করে আবার উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। সো আমি কিন্তু জানি না যে পরবর্তীতে কি ঘটছে, আমি যদি এটাকে বন্ধ করি আমি জানি যে পরবর্তীতে কি ঘটবে, বাট যখন এই হাইয়েস্ট পয়েন্টটা ক্রিয়েট হলো আমি এই যে গ্রে জোনটা টানলাম, সেই জোনটা টানার পিছনে আমার উদ্দেশ্য ছিল এখানে যেটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে। আপনারা যদি এই জায়গাটা লক্ষ্য করে থাকেন এখানে অনেকগুলো ক্যান্ডেল গুট করছে, এটাকে সহজে ভেঙে যে নিচের দিকে যেতে পারছে না, তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট। এবং আমি জানি যে এটা 23.6% রিট্রেসমেন্ট অফ মাই ফিবোনাচি লেভেল ফ্রম লাস্ট ইম্পালস মুভমেন্টের লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে। সো আমি এখন এখানে ধীরে ধীরে ধৈর্য সহকারে ওয়েট করছি। ঠিক আছে, এটা আমার কিন্তু এখন লাইভ চার্ট, আমি এখানে ধীরে ধীরে ওয়েট করছি যে কি ঘটে এরকম একটা জায়গায়। দেখেন চার্ট আস্তে আস্তে মুভ করে আসছে, কিন্তু যখনই এটা হলো আমার H4 টাইপ ফ্রেম, যখনই আপনি দেখলেন যে এরকম একটা জায়গায় এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হলো, সেই প্যাটার্নটা কি আমি এখন একটু বড় করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি আবার সেই জায়গায় ফিরে আসি, ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলের কথাটা বলছি আমি, এই যে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে কি করে দেখেন, এটা কিন্তু স্ট্রংলি নিচের দিকে নেমে আসছিল। নেমে আসার আগে তা কিন্তু দুটা ঘটনা ঘটেছে। আপনি যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন এখানে একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন ঘটেছিল এবং এখানেও কিন্তু একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন ঘটেছিল। এখানে দেখেন স্মার্ট মানি কনসেপ্টটা চলে আসবে। তো এইখানে যখন আপনি দেখলেন যে আমি পূর্ববর্তীতে এখানে যখন আমি বুলিশ ইনগালফিং প্যাটার্ন পেয়েছিলাম তখন সেখানে বাই ট্রেড নিয়েছিলাম, রাইট, অপেক্ষা করে। সো এখানে আমি দেখতে পেলাম যে আমি বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন পেলাম, এখানে একটা ডবল টপের মতো প্যাটার্ন পেলাম, যেখানে কনফার্মেশন পেলাম যে দুইবার বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে কি এখানে অনেক সেল ট্রেডার থাকবে। তো এখানে যখন অনেক সেল ট্রেডার থাকবে তখন কিন্তু উপরের দিকে স্টপ লস থাকবে, কারণ সেল যারা নিবে তারা তো ওই টপের উপরে স্টপ লস দিবে, তার মানে ওখানে কিন্তু একটা লিকুইডিটি পুল রয়েছে। তো মার্কেট যদি ওই লিকুইডিটি পুলটাকে ক্যাপচার করতে চায় তাহলে কি করতে হবে, তাকে উপরের দিকে যেতে হবে, তার একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট থেকে আমি এইটা বুঝতে পারছি যে উপরের দিকে, যেটা আমি আরও স্মার্ট মানি কনসেপ্টের উপরে যখন ভিডিও বানাবো লিকুইডিটি পুলের উপরে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কারণ আমি মনে করছি যে শুধুমাত্র থিওরি দেখে আপনাদেরকে লাভ নয়, থিওরির সাথে সাথে যদি আমি আপনাদেরকে ট্রেডটা কী করে আমি নিয়েছি সেটাও দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কি হচ্ছে, সেলের কিন্তু একটা অনেক অর্ডার পড়ে আছে বা সেল ট্রেডে অনেকে এন্ট্রি নিয়েছে। সো আমি যদি ওই সমস্ত সেলারদেরকে ধরা খাওয়াতে চাই তাহলে আমাদেরকে মার্কেটে উপরের দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ একটা পজিশন থেকে আপনি বাই ট্রেড নিতে পারেন, সেল ট্রেডও নিতে পারেন। এখন আমি কিন্তু বুলিশ মোমেন্টামে রয়েছি, কারণ আমি ওয়েট করছি, যেহেতু আমি আগেও এখানে বুলিশ মোমেন্টামে ট্রেড নিয়েছি, মার্কেট এখন বুলিশ মোমেন্টামে রয়েছে, আমি কিন্তু সেল ট্রেডে এন্ট্রি নেই নাই, বরং আমি ওয়েট করছি যে 23.6 লেভেল থেকে কি করে আমি একটা বাইং অপরচুনিটি খুঁজতে পারি। আর আপনারা জানেন যে বাইং অপরচুনিটি খোঁজার জন্য আমি প্রাইস অ্যাকশন ফলো করি। প্রাইস অ্যাকশন ফলো করা মানে হলো আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ফলো করি। এইখানে কিন্তু আমি একটা স্ট্রং প্রাইস রিজেকশন দেখতে পাচ্ছি। সেই স্ট্রং প্রাইস রিজেকশনটা কি, যে এখানে দেখেন কিছু ইনসাইড বার ক্রিয়েট হয়েছিল। ইনসাইড বার ক্রিয়েট হয়েছিল মানে কি, এই যে বড় যে বারটা ছিল তার ভিতরে দুটো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছিল, তারপরে সেটা স্ট্রংলি নিচের দিকে নেমে এসেছিল এবং তারপরে উপরের দিকে উঠে গেছিল। এই ক্যান্ডেল হয়তো আপনারা সেটা বুঝতে পারছেন না, যদি আমি এটাকে একটু ন্যারো ডাউন করে নিয়ে আসি, যদি আমি এইটুকু নিয়ে আলোচনা করতে চাই, যেটা হলো আমার H4 টাইম ফ্রেম, রাইট। আমি যদি H1 টাইম ফ্রেমে নেমে আসি তাহলে ঘটনাটা কিন্তু আরও ক্লিয়ার হবে। এটাকে বলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। যদি আমি H1 টাইম ফ্রেমে নেমে আসি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ মাই H1 টাইম ফ্রেম, রাইট, নট দিস ওয়ান, আমি অ্যাকচুয়ালি ডিসকাস করতে চাইছি এইটা। এইখানে
তো এইটা আমার H1 টাইম ফ্রেম। তো H1 টাইম ফ্রেমে কি হচ্ছে, এটা নিচের দিকে নেমে আসছিল, তারপরে এইখানে দেখেন একটা স্ট্রং প্রাইস রিজেকশন ঘটেছিল, তার মানে প্রাইসটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, বাট সে নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে গেছে। সো এইখানে যখন আমি প্রাইস রিজেকশন একটা সিগন্যাল পেলাম, তার মানে কি আমার যে বুলিশ মোমেন্টামটার জন্য ওয়েট করছিলাম 23.6% থেকে, সেটা কিন্তু আমি পেয়ে গেলাম, একটা ইন্ডিকেশন যে এখান থেকে বুলিশ মোমেন্টাম শুরু হতে পারে। এটা একটা ইন্ডিকেশন, এটা হলো আমার প্রাইস অ্যাকশন থেকে আসতেছে। আর 2 নম্বর ইন্ডিকেশন হলো এসএমসি থেকে আমি দেখতে পাচ্ছি উপরে একটা লিকুইডিটি পুল রয়েছে, সো প্রাইস ওটাকে ক্যাপচার করার জন্য ম্যাগনেটের মতো ছুটে যেতে পারে। ঠিক আছে, এই দুটা রিজন। এখন আমি ট্রেডটাকে কিন্তু সাথে সাথে এন্ট্রি নেই নাই, কি করে আমি এক্স্যাক্টলি পয়েন্টটাকে পিন পয়েন্ট করেছিলাম সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো যখন এখানে মোমেন্টাম ক্রিয়েট হওয়া শুরু হলো, তখন আমি যে কাজটা করেছিলাম, আমি এখন পূর্ববর্তী সব ইয়েগুলোকে মুছে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো এটা থাকুক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে যখন বুলিশ মোমেন্টাম শুরু হলো, আমি আপনাদেরকে দেখাবো স্ট্রাকচার, আমার পার্ট 3-তে এসএমসি, যে আমি ধরার চেষ্টা করি, আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে অর্ডার ব্লক কী করে আইডেন্টিফাই করতে হয়। অর্ডার ব্লক আইডেন্টিফাই করার পরে ওই অর্ডার ব্লকে কী করে আমি এক্সিকিউশন করব, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, সেই এক্সিকিউশন পয়েন্টটা কী করে করব সেটাকে আমি যদি দেখাতে চাই, তাহলে আমাকে আরেকটু ছোটো টাইম ফ্রেমে নেমে আসতে হবে, সেটা হলো আমার 15 মিনিট টাইম ফ্রেম। সো আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে নেমে আসি, ওই জায়গাটাতে আসি, যদি আমি একটু ওয়েট করেন, আমি ওটাকে ধরার চেষ্টা করি। ইয়াস, এইটা হলো আমার সেই জায়গাটা ছিল, এইটা হলো আমার সেই জায়গাটা ছিল যেখানে আমি মানে এটা নিব, কারণ এখানে আমি দেখতে পেলাম যে আমার এই স্ট্রং বেয়ারিশ প্রাইস রিজেকশন হয়েছে। সো আমি এখন দেখতে পাচ্ছি এটা বুল মোমেন্টাম শুরু করে দিয়েছে, কিন্তু আমি পিন পয়েন্ট করতে পারি কি করে। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে শিখেছিলাম, আপনাদেরকে ইম্পালস মুভমেন্ট ধরা শিখতে হবে। তো ইম্পালস মুভমেন্ট মানে হলো যেখানে একটা স্ট্রং মুভ ঘটে, যেখানে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়। সো আপনারা যদি এই ক্যান্ডেলটা একটু লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি জাস্ট আইডেন্টিফাই করে দিই আপনাদেরকে, এই ক্যান্ডেলটার দিকে একটু চোখ রাখেন। ঠিক আছে, এটা আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এই ক্যান্ডেলটাতে আপনি দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রং ইম্পালস মুভমেন্ট হয়েছিল, এবং এই ইম্পালস মুভমেন্টটা শুরু হয়েছিল কোথা থেকে, এরকম একটা জায়গা থেকে শুরু হয়েছিল, এরকম একটা জায়গা থেকে ইম্পালস মুভমেন্টটা শুরু হয়েছিল, এখান থেকে ধাম করে প্রাইসটা উপরের দিকে চলে গেছিল। এবং আপনারা যখন আমার পার্ট 3 ভিডিও দেখবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে এই ইম্পালস মুভমেন্ট যেই অর্ডার ব্লক থেকে শুরু হয়েছিল, সেই অর্ডার ব্লকে যদি আর কোনো ক্যান্ডেলের টাচ না থাকে, তাহলে সেই অর্ডার ব্লকটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্ডার ব্লক। আমি সেই অর্ডার ব্লকে একটা টাচের জন্য ওয়েট করছিলাম, সেই টাচটা আমি পেয়েছি ঠিক এরকম একটা জায়গা থেকে। এখানে আমি স্টপ লস বলতে আমার পেন্ডিং অর্ডার সেট করা ছিল, সো আমি ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে ট্রেডটা নিয়েছিলাম। অনেকে যারা পোস্ট ট্রেড অ্যানালাইসিস করে, তারা আপনাকে দেখাতে পারে ওকে আমি এখান থেকে স্ট্রং প্রাইস রেজিস্ট্রেশন পেয়েছিলাম, আমি এক্স্যাক্টলি এখান থেকে ট্রেডটা ওপেন করেছিলাম। না, আপনি এক্স্যাক্টলি সেই পয়েন্টটা কখনোই রিয়েল টাইম মার্কেটে ক্যাচ করতে পারবেন না, উইচ ইজ ভেরি টাফ। ঠিক আছে, আপনাকে হয়তো সেখানে একটা রাফলি গেস করে ট্রেড নিতে হবে। বাট এখানে আমি দেখলাম যে প্রাইসের মোমেন্টাম কিন্তু বুলিশ চলে আসছে। এখন আমি দেখছিলাম যে ইম্পালস মুভমেন্ট ঘটে কিনা, ইম্পালস মুভমেন্ট ঘটলে আমার সেখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হবে, সেই অর্ডার ব্লকে আমি টাচের জন্য ওয়েট করবো, যে ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিব। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে রাখলাম যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আমি এক্স্যাক্টলি এই জায়গা থেকে আমি ট্রেডটাকে ওপেন করেছিলাম। ঠিক আছে, সো আমার এন্ট্রি এক্স্যাক্ট পয়েন্ট আপনারা পেয়ে গেলেন। সো আমি এক্স্যাক্ট পয়েন্টের এন্ট্রিটা আপনাদেরকে দেখাই দিলাম, কি করে আমি অ্যানালাইসিস করে এক্স্যাক্ট এই জায়গাতে আমি পেন্ডিং অর্ডার সেট করেছিলাম, এবং ওই জায়গা থেকে আমি ট্রেডটাকে এক্সিকিউট করেছিলাম, কারণ পেন্ডিং অর্ডারটা ছিল আমার ঠিক এই ক্যান্ডেলটার মাথার উপরে। ঠিক আছে, এবং এক্স্যাক্টলি সেই পয়েন্টটা টাচ করে উপরের দিকে উঠে গেছে, আমার কিন্তু একটু আমার ট্রেডটা আমার নেগেটিভে যায় না। ওকে, সেকেন্ড পয়েন্টে এসে আমি কোথায় স্টপ লস দেবো, আমার তো এন্ট্রি পয়েন্টটা আমি ঠিক করে ফেলাম, আমি এখানে ট্রেডে এন্ট্রি নিলাম। স্টপ পয়েন্টটা আমি ঠিক করেছিলাম যে আমি ঠিক এরকম একটা জায়গায় আমার স্টপ লসটা দিব। কেন আমি এরকম জায়গায় স্টপ লসটা দিব, কারণ এখান থেকে একটা ইম্পালস মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল, তারপরে এখানে আবার একটা ইম্পালস মুভমেন্ট ঘটেছিল, তার মানে এখানেও কিন্তু কিছু অর্ডার ব্লক রয়েছে, যে অর্ডার ব্লকগুলো হয়তো ওরকম স্ট্রং না যে অর্ডার ব্লকের উপর ভিত্তি করে আমি ট্রেডটাকে নিতে পারতাম। বাট এটা হলো আমার লেটেস্ট সুইং লো, এটাও আমি বলতে পারি, কারণ আমি জানি যে যখন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে আপ ট্রেন্ড তৈরি হয়, লেটেস্ট যে লোটা রয়েছে সেখানেও কিন্তু আপনার একটা বাধা রয়েছে। সো এখানে আমার এক্স্যাক্টলি আমি যে জায়গা থেকে এন্ট্রি নিয়েছিলাম, আমার স্টপ লস অ্যারাউন্ড 16 পিপ ছিল। সো আমার মিনিমাম টার্গেট হবে অ্যাটলিস্ট 1:1, মানে 16 পিপ যাতে আমি উপরে পাই। জেনারেলি আমি সাধারণত 1:2 এর জন্য খেলি। সো 1:2 মানে আমার এখানে 1:32। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রেডটা 38 বা তারও উপরে গিয়েছিল। আমি কিন্তু তখনও ট্রেড থেকে বের হই নাই। ঠিক আছে, এটা আমার ট্রেড ম্যানেজমেন্টের পার্ট। এই ট্রেড ম্যানেজমেন্টের পার্টটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এটা হলো মানি ম্যানেজমেন্টের পার্ট। ওকে, ফার্স্ট মানি ম্যানেজমেন্টের ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে আমি অবশ্যই 1:1 এরকম একটা পোটেনশিয়াল রয়েছে, এরকম ট্রেডে এন্ট্রি করব, এবং এক্স্যাক্টলি আমার কতটুকু অ্যামাউন্ট রয়েছে আমার ব্যালেন্সে, তার উপর ভিত্তি করে একটা লট সাইজ আমি এখানে ওপেন করব, এবং দেন আমাকে ডেফিনেটলি স্টপ লস ঠিক করতে হবে। সেই স্টপ লসটা আমি ঠিক করেছিলাম। যদি এখান থেকে ট্রেডটা ঘুরে এসে আমার স্টপ লস হিট করতো,
আমি পরবর্তী ট্রেডের জন্য ওয়েট করতাম। ওকে, কারণ আপনার এখানে বুঝতে হবে বুলিশ মোমেন্টাম যেরকম রয়েছে, বেয়ার যারা আগে মার্কেটে বেয়ার ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছিল, অনেক সেলাররা ওখানে ছিল না, এখন তাদের ট্রেডও তো ঠিক হতে পারে। তো তাদের ট্রেড যদি ঠিক হয় তাহলে আপনার অ্যানালাইসিস ভুল। আপনার অ্যানালাইসিস যে 100% অ্যাকুরেট হবে এটা কিন্তু ঠিক না। কেউ যদি আপনাকে বলে 100% অ্যাকুরেট আমি দিতে পারি মার্কেট অ্যানালাইসিস, দিস ইজ ভুল। সো আপনার অ্যানালাইসিস ভুলও হতে পারে। সো ভুল হলে যাতে মিনিমাম ভুল হয়, মিনিমাম ভুল মানে আমার এখানে 16 পিপ ভুল হচ্ছে। 16 টাকা আমি মনে করেন যে আমি 0.1 লট ওপেন করেছি বা 1 লট ওপেন করেছি, আমাকে 16 পিপ লস হচ্ছে, আমাকে সেই লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। নেক্সট আবার যদি ওখানে কোনো প্যাটার্ন ক্রিয়েট হয়, আমার ট্রেডটাকে নিব। এখন আসি, আমি ট্রেডটা ওপেন করার পরে এখন ম্যানেজ করতে করতে যাব। ম্যানেজারও আমার ঠিক একই স্ট্র্যাটেজি থাকবে। যখন আমার একটা হায়ার লো ক্রিয়েট হচ্ছে, সেই হায়ার লোতে আমি আমার স্টপ লস থেকে ট্রেল করতে করতে যাব। সো যখন এখান থেকে আমার ট্রেডটা ওপেন হলো, দেখতে পাচ্ছেন ট্রেডটা এক্স্যাক্টলি উপরের দিকে বুলিশ মোমেন্টামে চলে আসলো, মানে এক্স্যাক্টলি আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে ট্রেডটা এক্সিকিউট হচ্ছে। তখন আমি করবো কি, এই যে আমার স্টপ লসটাকে ছিল সেটাকে টেনে প্রথমে আমি যেটা করেছিলাম এর নিচে নিয়ে এসেছিলাম, রাইট? কারণ এটা হলো আমার লেটেস্ট হায়ার লো। এখন এটা আনার ফলে আমার দুটো সুবিধা হলো। একটা সুবিধা হলো যে আমার স্টপ লসটা কিন্তু এখন ব্রেক ইভেনে চলে আসলো, মানে আমি যেখান থেকে ট্রেডটা ওপেন করেছিলাম সেখানে কিন্তু এখন আমার যদি এসে আবার স্টপ লসটাকে হিট করে, তো আমি এই যে ট্রেডটা ওপেন করেছিলাম সেখান থেকে আমার কোনো টাকা লস হবে না, ব্রেক ইভেনে থাকবো। অর্থাৎ আমি যেখানে ট্রেড ওপেন করেছিলাম সেখানে এসে আমার ট্রেডটা আবার ক্লোজ হয়ে গেল। 2 নম্বর যেটা হলো, এখন আমি করলাম কি, আমার ট্রেডটাকে প্রফিটে রান করার স্কোপ দিলাম। কারণ আমি দুটো জিনিস বলেছি, একটা হলো আপনাকে লসটাকে মিনিমাইজ করতে হবে, আর 2 প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আমি কিন্তু এখান থেকে যারা নতুন ট্রেডার তারা 1:2 হয়তো ট্রেড করতে পারেন, বা যারা ধীরে ধীরে অভিজ্ঞ হবেন, যেহেতু আমি এখন অভিজ্ঞ লেভেলের জন্য ভিডিও বানাচ্ছি, তাদের ঠিক করতে হবে যে ওকে আমি এখন এই ট্রেডটাকে রান করতে দিব কি দিব না। এখানে আপনি দুইভাবে মানি ম্যানেজ করতে পারেন। যে ট্রেডটা আপনি ওপেন রেখেছেন, মনে করেন 1 লটে ট্রেড ওপেন রেখেছিলেন, আপনি পুরো 1 লটের ট্রেডটাই ওপেন রাখতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন 0.5 লট আপনি ক্যাশ করে নিতে পারেন, অর্থাৎ 0.5 লট ট্রেড আপনি ক্লোজ করে নিতে পারেন, বাকি 0.5কে আপনি ছেড়ে দিতে পারেন। তাহলে হবে কি, বাকি যে 0.5টা রয়েছিল সেই 0.5টা যদি আপনি স্টপ লসকে এসে আবার হিটও করতো, তারপরে কিন্তু আপনি ওভারঅলি প্রফিট জোনে থাকতেন, কারণ আপনার ওই 0.5-এর ক্যাশ ইন আপনারা অলরেডি করে নিয়েছেন, বাকি 0.5টা রান করতে দিয়েছেন। তো আমার ক্ষেত্রে আমি এই ট্রেডটাকে রান করতে দিচ্ছিলাম। কেন রান করতে দিচ্ছিলাম? কারণ আমি যদি একটু H1 টাইম ফ্রেমে ফিরে আসি, যে আমি এখান থেকে ট্রেডটাকে ওপেন করেছিলাম, তারপরে আমি দেখলাম যে এখানে সে প্রাইসটা ঘোরাঘুরি করতেছে, মানে এখানে যদি বেয়ার যারা আছে তারা কন্ট্রোল নিতেই চেত, তারা কিন্তু কন্ট্রোলটা নিয়ে নিত, তারা এখনো কন্ট্রোল নিতে পারে নাই। যখন কন্ট্রোল নিতে পারে না, তখন আমি বুঝতে পেরেছি যে এখনো বুলিশ মার্কেট কন্ট্রোল করছে, মার্কেটকে বুলরা মার্কেটকে কন্ট্রোল করছে। তো তখন আমি যে কাজটা করেছিলাম, আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্রেডটাকে এক্সিকিউট করেছিলাম। আমি ওয়েট করছিলাম কখন এখানে আবার একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট হয়। সো আপনারা দেখেন এখানে আবার একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। যখন এখানে বুলিশ প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, তখন আমার জন্য একদম ইজি হয়ে গেছে। কি ইজি হয়ে গেছে? এখন আমি এই যে আমি যে পয়েন্টে এন্ট্রি নিয়েছিলাম, সেই পয়েন্ট থেকে এই যে পয়েন্ট যেখানে আমার একটা লোয়ার লো ক্রিয়েট হয়েছে, মানে আরেকটা ডিপ ডাউন ক্রিয়েট হয়েছে, সেখানে আমি একটা ট্রেন্ড লাইন এঁকে ফেলেছিলাম। এবং আমি ঠিক করে ফেলেছিলাম যতক্ষণ এই বুলিশ মোমেন্টামটা রয়েছে, এই যে বুলিশ মোমেন্টামটা রয়েছে, ততক্ষণ আমি এই ট্রেডের সাথে থাকবো। ঠিক আছে? কারণ এখন তো আমি ফ্রি জোনে রয়েছে, আমার এখন টেক প্রফিট স্টপ লস এখন 0। তার মানে আমি যতক্ষণ এই ট্রেডের সাথে থাকতে পারবো ততক্ষণ আমার লাভ। তো ততক্ষণ আমি এই ট্রেডের সাথে থাকার চেষ্টা করবো। সো আপনি দেখেন যে এখান থেকে প্রাইসটা টাচ করে যখন উপরের দিকে উঠে গেল, তখন কি হচ্ছে, আমি তখন কিন্তু ট্রেডের সাথে রয়েছি। বাট আমার স্টপ লসটা তখন কি হয়েছে, ব্রেক ইভেন থেকে এই যে স্টপ লসের যে ব্রেক ইভেনটা ছিল, যদি আমি এটাকে ধরি, সো এটাকে আমি ধরতে পারছি না, তো আমরা মনে করেন আমি তো স্টপ লসটাকে তখন এরকম একটা জায়গায় নিয়ে চলে এসেছি। তার মানে স্টপ লস এখন আমার আর আগের মতো নিচে নাই। আগের মতো নিচে নাই মিনস আমার স্টার্টিং পয়েন্টে নাই, বরং এরকম একটা জায়গায় এখন আমার স্টপ লস। তার মানে এখানেও যদি এখন আমার হিট করে, মানে উপরের দিকে গিয়ে আবার যদি নিচের দিকে এসে হিটও করে, তারপরেও কিন্তু আমি প্রফিটে থাকবো, কারণ আমি ট্রেল করতে করতে যাচ্ছি। কতক্ষণ ট্রেল করব? যতক্ষণ আমার এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে, এই ট্রেন্ড লাইনের মোমেন্টামের সাথে আমি আছি, মানে এখন বুলিশ মোমেন্টাম মার্কেটের সাথে রয়েছে। দেখেন আমি কিন্তু আস্তে 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 উপরের দিকে গেল ট্রেডটা, উপরের দিকে গেল ট্রেডটা, এবং এইখানে এসে ট্রেন্ড লাইনটা কিন্তু তখন একটা ম্যাজিকের মতো কাজ করেছে। ট্রেন্ড লাইনটাকে টাচ করার সাথে আমি কিন্তু জানতাম না যে এখানে টাচ করে উপরের দিকে উঠবে কি উঠবে না। যখনই এখানে টাচ করে উপরের দিকে উঠে গেছে, তার মানে কি, আমি বুঝতে পারছি যে এখনো এই ট্রেন্ড লাইনটা ইনট্যাক্ট রয়েছে, এখনো এই ট্রেন্ডটা অ্যাক্টিভ রয়েছে। সো উপরের দিকে উঠা শুরু করলো। উপরের দিকে উঠতে উঠতে তারপরে দেখেন হঠাৎ করে এখানে একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হলো। তখন আমার ফার্স্ট মাথায় আসলো যে ওকে, আমার এখান থেকে ট্রেডটাকে বের হয়ে আসতে হবে। কেন বের হয়ে আসতে হবে? যে এখানে একটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এখানে একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট হচ্ছে। মার্কেটের প্রাইস অ্যাকশন আপনাকে বলে যে মার্কেট কোন দিকে যেতে পারে, আমরা জানি বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন মানে এটা নিচের দিকে নেমে আসতে পারে। 2 নম্বর আরেকটা জিনিস আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যে ডাইভারজেন্স, মার্কেটের ডাইভারজেন্স। দেখেন এইখানে আপনি যদি এই হাইটা লক্ষ্য করে দেখেন, এই হাইয়ে এখানে দুটো হাই লক্ষ্য করে দেখেন, এখানে একটা হাই,
এখানে একটা হাই এবং এইখানে আরেকটা হাই, সেকেন্ড আরেকটা হাই। এই দুটা হাইয়ের আপনি যদি করেসপন্ডিং আরএসআই লক্ষ্য করে দেখেন, করেসপন্ডিং আরএসআই যদি আমি এই দুটা হাইকে কানেক্ট করি তাহলে হাইটা হচ্ছে এইভাবে, কিন্তু করেসপন্ডিং এই হাইটা আরএসআই হাইটা কিন্তু লোয়ের দিকে। আমরা জানি মার্কেট ডাইভারজেন্সের ক্ষেত্রে যদি প্রাইস উপরের দিকে যায় কিন্তু ইন্ডিকেটর নিচের দিকে শো করে, তার মানে এখানে ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে। আর ডাইভারজেন্স ক্রিয়েট হওয়া মানে সেখানে কিন্তু এখন মোমেন্টাম চেঞ্জ হতে পারে, মানে এতক্ষণ যে বুলিশ মোমেন্টামে ছিল এটা কিন্তু বেয়ারিশ মোমেন্টামে চলে আসতে পারে। এর মানে হলো এখন আমি ওয়েট করব কখন মার্কেটটা রিভার্স করে। তো তাই যদি হয়, আমি তো এতক্ষণ বুল ট্রেডে ছিলাম, রাইট, আমি তো একটা আর্লি ইন্ডিকেশন পেয়ে গেলাম যে আচ্ছা এখান থেকে আমি মার্কেট থেকে বের হয়ে আসতে পারি। সো আমি কি করেছিলাম, 15 মিনিট টাইম ফ্রেমে চলে গেছিলাম, আমি ওয়েট করছিলাম কখন আমার ট্রেন্ড লাইনটা ব্রেক আপ হয়। যখনই আমার ট্রেন্ড লাইনটা ব্রেক আপ হবে আমি সেখান থেকে বের হয়ে আসবো। সো এরকম একটা জায়গা যেখান থেকে আমি দেখতে পেলাম যে প্রাইস স্ট্রংলি নিচের দিকে নেমে আসতেছিল, এমন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, সেখান থেকে আমি বের হয়ে এসেছিলাম। এক্স্যাক্টলি আমি এই জায়গা থেকে ট্রেড থেকে বের হয়ে এসেছিলাম। ঠিক আছে, এখন যদি আমি দেখি আবার হায়ার টাইম ফ্রেমে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গা থেকে ট্রেডটা ব্রেক করেছিলাম, এই জায়গাতে আমার ওই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়েছিল, বা আমি ট্রেডে এন্ট্রি করেছিলাম এরকম একটা জায়গায়। সো আমার এখানে প্রফিট হলো কতটুকু, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি রিস্ক নিয়েছিলাম 16 পিপস, আপনার যদি মনে থাকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 63 পিপ আমি প্রফিট করেছিলাম। এক্স্যাক্টলি আমি অ্যাকচুয়ালি 63 পিপের একটু বেশি প্রফিট করেছিলাম। বাট আমি যদি নর্মালি আপনাদেরকে বোঝাই যে 15 এবং 60, তার মানে আমি এখানে 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও পেয়েছিলাম। এবং এটা পেয়েছিলাম এই কারণে যে আমি 1:2 রিজিট টার্গেট করি না, আমি 1:2 এর পরে আমি সেটাকে আস্তে আস্তে ট্রেল করতে করতে গিয়েছিলাম এবং তারপরে আমি এখান থেকে বের হয়ে এসেছিলাম। তাহলে আপনারা এখান থেকে দেখতে পেলেন যে আমি কি করে একটা ট্রেডে অ্যানালাইসিস করলাম, ধরে ওয়েট করতেছিলাম কি করে আমার ওই জোনটাতে আবার প্রাইসটা ফিরে আসে, যেটা আমি আগেই বার দেখালাম যে যখন আমার প্রাইসটা আবার আমার ওই জোনটাতে ফিরে এসেছিল তখনই আমি সেখান থেকে ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম, এরকম একটা জায়গা থেকে আমি ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম। এবং এন্ট্রি নেওয়ার পর আমার স্টপ লস কোথায় ছিল সেটাও আপনাদেরকে দেখালাম। তারপরে আমি কি করে এটাকে ট্রেল করতে করতে উপরের দিকে গেলাম এবং তারপরে কখন আমি মার্কেট থেকে বের হয়ে আসলাম সেটাও আমি আপনাদেরকে দেখালাম। এখন এইরকম স্ট্র্যাটেজি যদি আপনারা নিজেদের মধ্যে ডেভেলপ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ট্রেডে সাকসেসফুলি টিকে থাকা সুবিধা হবে। যেমন ধরেন আমি এখন যে ট্রেডটাতে রয়েছি সেই ট্রেডটাতে এরকম একটা জায়গায় রয়েছে যে আমি এখান থেকে সেল ট্রেড নিয়েছিলাম। কেন সেল ট্রেড নিয়েছিলাম, আমি যদি সব কিছু আবার মুছে দিই যাতে আপনারা নতুন করে সব কিছু বুঝতে পারেন যেখানে কী ঘটনা ঘটছিল। সো আমি ইন্ডিকেশন পেলাম যে মার্কেট এখন রিভার্স করতে পারে। কীভাবে রিভার্স করতে পারে ইন্ডিকেশন কিন্তু আপনাদেরকে দিলাম দুটা, যে এখানে যখন দুটা টপ ক্রিয়েট হলো সেই টপের সাথে আরএসআই টপের একটা ডাইভারজেন্স রয়েছে, এবং ডাইভারজেন্স যখন থাকে তখন মার্কেটটা বেয়ার মার্কেটে চলে আসতে পারে, কারণ এতক্ষণ বুলিশ মার্কেটে ছিল এখন বেয়ার মার্কেটে চলে আসতে পারে। বেয়ার মার্কেটে আসার পরপরই কিন্তু আমি ট্রেডটাকে নেই নাই। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন আবার যে যখন বেয়ার মার্কেটে চলে আসলো তখন এইখানে দেখেন একটা ইম্পালস ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই একটা ইম্পালস ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মানে একটা জোরে নিচের দিকে নেমে আসছিল, যেটা যদি আপনারা ছোটো টাইম ফ্রেমে যান 15 মিনিট টাইম ফ্রেমে তারা আরও স্ট্রংলি দেখতে পাবেন। আমি ওয়েট করছিলাম কখন এই প্রাইসটা আবার আমার অর্ডার ব্লককে হিট করে। অর্ডার ব্লক বলতে এটা আমার অর্ডার ব্লক জোন, রাইট, যেই ব্লকের জোনে থেকে এটা ইম্পালসলি নিচের দিকে নেমে চলে আসছিল। দেখেন ঠিক ওই অর্ডার ব্লকের ওই জোনটাকে টাচ করে আবার নিচের দিকে চলে আসছিল। সো আমার পেন্ডিং অর্ডার ছিল এরকম একটা জায়গায় আমার পেন্ডিং অর্ডার ছিল এবং সেটাকে এক্স্যাক্টলি টাচ করে। এবং এইটা যে পেন্ডিং অর্ডারের একটা ভালো জায়গা, এটা আরও প্রমাণ হলো আপনি যদি আরও লেফটের দিকে যান তাহলে দেখতে পাবেন যে এইখানে মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, যে সাপোর্টটাকে ভেঙে এই স্ট্রং ক্যান্ডেলটা নিচের দিকে নেমে আসছিল। এই জন্য আমি এটাকে ইম্পালস ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করেছি এবং তারপর আমি এই অর্ডার ব্লকের জন্য ওয়েট করছিলাম। এবং যখন এই অর্ডার ব্লকটা টাচ করেছে তখনই কিন্তু আমি পেয়ে গেলাম যে ওকে আমার স্টপ লস হবে এরকম একটা জায়গায়। ঠিক আছে, এরকম একটা জায়গায় বলতে যে আমি বুঝতে পারছি যে এটা আমার লেটেস্ট হায়ার হাই। সো এরকম একটা জায়গা আমার স্টপ লস, তার মানে আমার এখানে স্টপ লসের পরিমাণ হলো 18 পিপসের মতো। মানে আমি যদি ধরি 18 পিপস, তাহলে আমি অ্যাটলিস্ট 36 পিপস যাতে পাই সেটা আমার যাতে লক্ষ্য হয়। তো আমি এখানে থেকে দেখতে পাচ্ছি যে নেক্সট যে ঘুটুর এরিয়াটা ছিল, মানে সাপোর্ট এরিয়া ছিল, সেটা অ্যারাউন্ড 1:2 এর কাছাকাছি, মানে 36 ধরলে 32 এর কাছাকাছি। এবং এগেইন আমি সেই ট্রেডটাকে ফলো করতে করতে যাচ্ছি। আপনি যদি এখন জিজ্ঞেস করেন আমার ট্রেডের এক্সিকিউশন কি, ট্রেডের এক্সিকিউশন এখন আমার ট্রেডটা ওপেন রয়েছে, কারণ আমি সেটাকে ট্রেল করতে করতে যাচ্ছি। লেটেস্ট আমার ট্রেলিং স্টপটা সেট করা আছে কিভাবে, যদি আমার আবার আপনাদেরকে দেখাই তাহলে আমার এইখানে যে হাইস্ট পয়েন্টটা, এখানে যে হাইস্ট পয়েন্টটা, এটা যদি আমি ট্রেড লাইন আঁকি, তার মানে যতক্ষণ এই ট্রেড লাইনের সাথে আমি থাকতে পারছি ততক্ষণ আমি এখানে থাকবো। আমি এখানে লক্ষ্য করবো এখানে যদি একটা কি হয়, বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হয়, ডাইভারজেন্স ক্রিয়েট হয়, মার্কেট দেখেন এখানে কিন্তু একটা ডাইভারজেন্স ক্রিয়েট হওয়ার অপসিবিলিটি চলে আসছে, তখন আমি সেই ট্রেড থেকে আবার বেরোয় আসবো। আমি কিন্তু এই ট্রেডে অলরেডি 1:4 এর বেশি প্রফিটে রয়েছি। হয়তো এক্স্যাক্টলি 75 প্রফিট করবো না, হয়তো একটু কম প্রফিট হবে, কারণ মার্কেট যখন উপরের দিকে যাওয়া শুরু হবে আমি সেখান থেকে এক্সিট করবো। বাট এটাই হলো আমার স্ট্র্যাটেজি। এটা হলো আমি যখন ইন্টারডে ট্রেড করি, যখন আমি ছোটো টাইম ফ্রেম দেখে ট্রেড করি, তখন আমি এইভাবে ট্রেডটাকে এক্সিকিউট করে থাকি। তো যাদের ইন্টারডে ট্রেডের এরকম অ্যানালাইসিসের সাথে আমার এই অ্যানালাইসিসটা খাপ খায়, তারা কিন্তু আমার সাথে অ্যালাইন করে আমার পজিটিভ দিকগুলোকে নিতে পারেন, নেগেটিভ দিকগুলোকে নাও নিতে পারেন।
এখন আমি কিন্তু অলরেডি এই ইন্টারডে ট্রেড করি না, আমি মেনলি হলাম অ্যালগো ট্রেড করি, আমি খুব হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করি। সো হাই ফ্রিকোয়েন্সি ট্রেডটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না, আমি একটা ইন্টারডে ট্রেডে আপনাদেরকে দেখালাম যে কী করে আমি মার্কেট এন্ট্রি নেই, স্মার্ট মানি ম্যানেজমেন্ট করি এবং সেখান থেকে কী করে বের হয়ে আসতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে। আপনারা আবার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা হয়তো প্রথমবারে একবারে বুঝতে আপনাদের জন্য একটু অসুবিধা হবে, বাট আপনারা যদি আবার একটু লাইন বাই লাইন অ্যানালাইসিস করেন কেন আমি ট্রেডটাকে নিয়েছিলাম, কী কী কনফ্লুয়েন্স নিয়েছিলাম, এবং আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই তারা যদি আগের ভিডিও দেখে আসেন তাহলে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড লাইনের ভিডিও আছে, সেখান থেকে আইডিয়া পাবেন। ক্যান্ডেলস্টিকের ভিডিও রয়েছে, সেখান থেকে আইডিয়া পাবেন যে কী টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রাইস অ্যাকশনের মাধ্যমে ক্রিয়েট হয়। দেন ফিবোনাচি টুল দিয়ে কী করে রিট্রেসমেন্ট এবং সেই কনফ্লুয়েন্সগুলো আমি বের করতে পারি সেটা আপনাদেরকে দেখালাম। দেন আমি লেটেস্ট যে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি সেটাও আপনাদেরকে দেখালাম, যে দুইটা বেয়ার ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হওয়া মানে হলো তার মাথার উপরে অনেক লিকুইডিটি রয়েছে, সেটাকে ক্যাচ করার জন্য মার্কেট উপরের দিকে যেতে পারে, এবং আমি সেটার জন্য ওয়েট করছিলাম, আমি একটা বুলিশ ইন্ডিকেশনের জন্য ওয়েট করছিলাম। এবং তারপরে আমি দেখালাম যে অর্ডার ব্লক থেকে কী করে অর্ডার ব্লকের উপরে আমি পেন্ডিং অর্ডার দিলে সেখানে টাচ করার সাথে সাথে মার্কেট উপরের দিকে মুভ করা শুরু করে, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনারা এই জিনিসগুলো একটু হলেও ধারণা পাচ্ছেন। সো আমি আপনাদেরকে থিওরি শেখানোর পাশাপাশি কী করে পোস্ট অ্যানালাইসিস করে, কেস স্টাডি অ্যানালাইসিস করে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করতে পারি সেই প্রচেষ্টাই করলাম। আশা করি আপনাদের জন্য এটা উপকার হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।